আজকে আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং দুটো ঘটনা বলবো। এই ঘটনা দুটোই এতটা অন্য রকমের ঘটনা, যেটা শুনলে আমার মনে হয় আপনারাও রীতিমতো হা হয়ে যাবেন। তার কারণ হচ্ছে, বিশেষত প্রথম ঘটনাটা, মানে এই প্রথম ঘটনাটা যার সাথে ঘটেছে আমি কিন্তু তাকে রীতিমতো চিনি, এবং সেই ঘটনাটা আমাকে মা মানে 2-4 দিন হয়েছে আমাকে ঘটনাটা জানিয়েছে। তো আমি ভাবলাম যে এই বিষয়টা একটু আপনাদের সাথেও শেয়ার করা দরকার। তো অবশ্যই আমি সেই মেয়েটির নাম নেব না, কিন্তু আমি মেয়েটিকে পার্সোনালি চিনি। আর আজকে দ্বিতীয় যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা মানে এমনই একটা বিষয়কে কেন্দ্র করে, এমনই মানে এইসব বিষয় থেকেও যে মানুষের কোনো বিপদ আপদ আসতে পারে বা মানুষের যে সাবধান থাকা উচিত, সেটা না সত্যি বলতে কি আমিও জানতাম না। সেই জন্যই আমি বলবো, কেউ কোথাও যাবেন না, পুরো এই দুটো ঘটনাই মন দিয়ে শুনুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং প্রথম ঘটনা তো মানে আপনারা শুনলে মানে আকাশ থেকে পড়বেন। মানে আমি নিজে অবাক হয়ে গেছি যে এইরকম ঘটনা আমার বাড়ি, অর্থাৎ আমার বাবা মায়ের বাড়ির আশেপাশেই ঘটনাটা ঘটেছে, এবং সেটাও কিন্তু একটা খুব শিক্ষিত মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এটাই বলার ছিল। এবারে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। এবং যেরকম আমি আপনাদেরকে বললাম যে আজকের যে প্রথম ঘটনাটা এখন আমি বলবো, সেই ঘটনাটাই খুব রিসেন্ট আমার মা আমাকে বলেছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে বাড়ি, আমার বাবা মায়ের যে বাড়ি আর কি, তো সেই বাড়ি থেকে কিছুটা দূরেই মেয়েটি থাকে। এবং মেয়েটিকে আমি কি করে চিনি সেটা যদি আমি বলি, তাহলে মেয়েটি, আমি যে স্কুলে 11-12 পড়েছিলাম, সেই মেয়েটি কিন্তু ওই স্কুলেই আমার থেকে জুনিয়র, তো ও পড়তো। তো সেই থ্রুতে আমি মানে চিনি আর কি মেয়েটিকে। মেয়েটির সাথে যে আমার খুব আলাপ আছে তা নয়, ওই 1-8বার হয়তো কথা হয়েছে, দ্যাটস ইট। আর কোনো সে অর্থে আমার সাথে পরিচয় বা কিছু নেই, বাট আমি মেয়েটিকে চিনি। এবার মেয়েটি মোটামুটি পড়াশোনায় ভালোই ছিল বলা যেতে পারে। তো পড়াশুনোয় ভালো ছিল এবং দেখতে শুনতেও মেয়েটি ভালো। এবার মেয়েটি বাড়ির একমাত্র মেয়ে। এবার ওর বাবা মা, মানে মেয়েটির যে বাবা মা, ওরা মানে একদম সাদামাটা মধ্যবিত্ত যেরকম ফ্যামিলি হয় সেরকম ফ্যামিলি থেকেই বিলং করে। এবার ও পড়াশুনো ভালো করে করেছে, তারপরে চাকরি পেয়েছে, চাকরি করছে। অবভিয়াসলি একটি যোগ্য মেয়ে, যে দেখতে শুনতে ভালো, যার ভিতরে শিক্ষা আছে, যে নিজে স্বাবলম্বী, তো খুব স্বাভাবিকভাবেই সেই রকম একটি মেয়ে যখন তার জন্য জীবনসাথী খুঁজবে, তো সেরকমই একটি জীবনসাথী খুঁজবে যে ওর ভ্যালুসটা বুঝবে, সেও শিক্ষিত হবে, বা তার দেখতে শুনতে নিয়েও কিছু ক্রাইটেরিয়া একটি মেয়ে থাকতেই পারে। অনেকের যেমন মনে হয় যে আমার স্বামী যে হবে সে একটু বেশি লম্বা হবে, কি একটু রোগা হবে, কি এরকম কিছু মানে ক্রাইটেরিয়া কারোর মনে মনে চিন্তা থাকতেই পারে। আমি সেটাকে ঠিক বা ভুল কোনোটাই বলছি না, থাকতে পারে, এবং এটা খুব নর্মাল। তো এরকম ওরও কিছু ক্রাইটেরিয়া ছিল। তো সেখানে ওর ক্রাইটেরিয়া ছিল যে ছেলেটাকে লম্বা হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, ওর থেকে অবশ্যই বেশি স্যালারি পেতে হবে, এরকম কিছু কিছু ওর ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে দিই, এই যে আমি এই ঘটনার যে কথাগুলো আপনাদেরকে বলছি, এই প্রত্যেকটা কথাই কিন্তু এই মেয়েটির মায়ের থেকে শোনা। একদম ওর মায়ের ভার্সানই আমি কিন্তু বলছি, এটা কিন্তু আমি বানিয়ে বলছি বা কানাঘুষো শুনে বলছি তা কিন্তু নয়, ঠিক আছে? যাই হোক, তো মেয়েটি আর কি এরকম একটা ক্রাইটেরিয়া দেয়, তো ওর বাবা মা সেরকমই ছেলে দেখতে থাকে। এবার প্রচুর ছেলে আসে, সম্বন্ধ আসে, ওর কাউকেই পছন্দ হয় না। কখনো কারো দেখতে শুনতে ওর যেরকম চাইছে সেরকম হলেও তার স্যালারিটা হয়তো অতটা বেশি নয়, বা কারোর হয়তো স্যালারিটা মনে হচ্ছে ঠিক আছে, ঠিকঠাক, তো তাকে দেখতে শুনতে অতটা ভালো নয়। ও একটু রোগা, একটু লম্বা, একটু ডার্ক হবে তার কমপ্লেক্সন, এরকম টাইপের ছেলে চাইতো।
তো কোনো না কোনোভাবে মানে কিছু না কিছু ক্রাইটেরিয়া ওর মিস হয়ে যাচ্ছে। তো এই করতে করতে মোটামুটি দেখুন, সেই অর্থে যদি এজ নাও আমরা ভাবি, মোটামুটি বিয়ের একটা সময় তো থাকে, মানে ভাবে যে ঠিক আছে এই টাইমে আমি বিয়ে করব, সবারই একটা এরকম নির্দিষ্ট একটা টাইম ফ্রেম ভাবা থাকে। তো ওর মা বাবার এবার আস্তে আস্তে মনে হতে থাকে যে 4-4.5 বছর হয়ে গেল যে মেয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, মেয়ের কাউকেই পছন্দ হচ্ছে না। তো মেয়েটিকে তার বাবা মা, তার আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব সবাই বলতে থাকে যে দেখ, তুই যেরকম ক্রাইটেরিয়ার ছেলে খুঁজছিস, তোর সব ক্রাইটেরিয়া কিন্তু মিট করবে না, তো তোকেও কোথাও না কোথাও একটু অ্যাডজাস্ট করতে হবে। তোকেও কোথাও না কোথাও হয়তো যদি তুই ভাবিস যে ছেলেটাকে দেখতে শুনতে পুরো একদম যেরকম তুই চাইছিস, লম্বা, কালো, রোগা এরকম হবে, তো তার হয়তো স্যালারি অতটা হবে না তুই যেরকম চাইছিস। বা দেখা যাচ্ছে কেউ হয়তো অনেকটা বড় লোক, বাট তার এজ, ও যেই এজের মধ্যে ছেলে চাইছে তার থেকে হয়তো একটু বেশি হচ্ছে। তো কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট তোকেও করতে হবে। এবার যাই হোক, এরপরে আরও 1 বছর চলে যায়, মানে 5.5 বছর হয়ে যায় ওর জন্য ওর বাবা মা ছেলে খুঁজছে। তো 5.5 বছর কাটানোর পরে ওর তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমাকে যখন অ্যাডজাস্ট করতেই হবে, তাহলে এবার আমি আমার যে ক্রাইটেরিয়া দেখেছি আমি সেই ক্রাইটেরিয়াতে একটু চেঞ্জ করি। তো মেয়েটি কী করলো? মেয়েটি যেটা করে যে ও বলে যে ঠিক আছে, আমার এজের একটা ব্যাপার ছিল, তো আমি সেই এজ বারটা তুলে দিচ্ছি। মোটামুটি খুব বয়স্ক না হলেও চলবে, মানে খুব বয়স্ক হলে হবে না, একটু যদি বেশির দিকে বয়স হয় তাও চলবে, কিন্তু সেই ছেলেটিকে প্রচুর বড়লোক হতে হবে। মানে যেটা আমি শুনেছি যে মানে বিয়েতে যেরকম বাবা মায়েরা গয়নাগাটি দেয়, হার বলুন, দুল, হাতের গয়নাগাটি, তো সেটা পরেও বিয়ে করবে, এবং বৌভাতেও যে গয়নাগুলো পরবে, মানে বৌভাতের রিসেপশনের অনুষ্ঠানে যে হার পরবে, দুল পরবে, মানে 2-3টে হার, দুল, কানের সেট, হাতের বালা, যা যা থাকে আর কি, সেগুলো সব ওর বরকে দিতে হবে বা বরের বাড়ির লোককে দিতে হবে। এবং বুঝতেই পাচ্ছেন সোনার যা ভ্যালুয়েশান, মানে ওরকম গা ভর্তি গয়না যদি পড়তে হয় তাহলে মিনিমাম বেশ কয়েক লক্ষ টাকা, মানে 25-30 লাখ তো মিনিমাম লাগবে। তো একটা এরকম ক্রাইটেরিয়া রাখে, এবং ও মনে মনে চিন্তা করে যে আমি যাকে বিয়ে করব তার বাৎসরিক আয় মানে 1 কোটি টাকার কাছাকাছি হতে হবে, বেশি হলে আরও ভালো, অ্যাটলিস্ট 1 কোটি টাকার কাছাকাছি হতে হবে, মানে ওই 90-95 লাখ হলেও চলে যাবে। এবার ওর যে বাকি আগে যে ক্রাইটেরিয়াটা ছিল যে লম্বা হতে হবে, একটু রোগার উপরে হতে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো তুলে দিল যে ঠিক আছে, মোটা হলেও চলবে, একটু বেটে হলেও চলবে, কোনো অসুবিধে নেই। এবার তোর বাবা মা আরও ছেলে দেখা শুরু করলো। এবার যেটা ঘটনা ঘটলো যে এইরকম ছেলে ওরা মানে 2-1টা এরকম সম্বন্ধ পায় যারা এরকম আর কি পয়সাওয়ালা, সত্যিকারই খুব পয়সাওয়ালা বাড়ির ছেলে। তো সেখানে আমার প্রবলেম হচ্ছে, মানে একটা যেটা পেয়েছিল হাওড়ার একটা বেশ নামকরা জুয়েলার্স, সেই বাড়ির ছেলে, তাদের প্রচুর মানে গয়নার ব্যবসা, বুঝতেই পাচ্ছেন, গা ভর্তি গয়না তারা ছেলের বউকে দিতেই পারে। কিন্তু প্রবলেম হচ্ছে ছেলেটি বিপত্নিক, তার আগে বিয়ে হয়েছিল, তার স্ত্রী কোনো কারণে মানে ন্যাচারাল ডেথ হয়, তো সেই জন্য ভদ্রলোক বিপত্নিক, এবং সে আবার যথারীতি বিয়ে করতে চাইছে, তাদের কোনো এমনি ছেলে মেয়ে নেই। এবার এই মেয়েটি ভাবলো না, এটা তো আমার ক্রাইটেরিয়ায় ছিল না, বিপত্নিক হলে তো চলবে না। এবার ওদের আবার আরও একটা সন্দেহ হয় যে কী করে মারা গেছিল, সত্যি সত্যি ন্যাচারাল কোনো কারণে মারা গেছিল না অন্য কোনো ব্যাপার, সেটাও একটা ওদের মনে কোশ্চেন। তো প্রথমে ওরা একবার ভেবে দেখে যে ঠিক আছে, কোনো ঝাড়াঝাপটা ফ্যামিলি, দুই ভাইয়ের আলাদা আলাদা ব্যবসা রয়েছে, মানে বেশ প্রতিষ্ঠিত ব্যবসা, কিন্তু তারপরেও মেয়েটি ভাবে যে না থাক, আমি একটা যখন এসছে আরও এরকম আসবে, তো ওই সম্বন্ধটাও ছেড়ে দেয়। এবার খোঁজা শুরু হয়, কিন্তু সেরকম আর পাচ্ছে না, এবং যা বা পাচ্ছে তাদের আবার ওকে পছন্দ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তারা আবার চাইছে আরেকটু কম বয়সী মেয়েকে বিয়ে করবো, তাদের টাকা পয়সা আছে, তারাও এখন মানে এবার তারাও ক্রাইটেরিয়া দেখাচ্ছে যে না 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 না, আমাদের এত শিক্ষিত মেয়ে না হলেও চলবে, আমরা আরেকটু কম শিক্ষিত, একটু কম বয়সী মেয়ে বিয়ে করব। তো এরকম করে চলছে। এবার দেখুন, কেউ মানে একটা সেট করে দিতে পারে যে আমার এই রকম ক্রাইটেরিয়া চাই, এবং এটা তো আর মার্কেট নয় যে আপনি মার্কেট থেকে আপনার যেরকম ইচ্ছে আপনি সেরকম জিনিস কালেক্ট করে একটা জিনিস বানিয়ে নেবেন বাড়িতে। সম্বন্ধ করে যখন বিয়ে হয়, একটি ছেলে এবং একটি মেয়ে উভয়েরই কিছু পজিটিভ থাকে, কিছু নেগেটিভ থাকে, তো সবটা নিয়েই কিন্তু একটা সংসার হয়।
একজন যখন আরেকজনকে বিয়ে করে, ভালোবেসে বিয়ে করে, তখন সবটা তার দোষ গুণ সবটাই তো তাকে আপন করে নিতে হয়। সেটা ছেলেদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও তাই। তো ও না এবার দেখছে যখন যে ওকেও কেউ এবার রিজেক্ট করছে, এটা না ও মেনে নিতে পারে না, কারণ এতদিন ও রিজেক্ট করে এসেছে। তো ও ভীষণ মনে মনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবার ও কী করতো, রাতের বেলা ওর নিজের ঘরে, মানে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে যখন শুতো, তো শুয়ে শুয়ে না ও খুব ফেসবুকে বিভিন্ন ধরনের জ্যোতিষ বলুন, বা যারা ধরুন টুকটাক করে, বিভিন্ন ধরনের যারা বলে যে আমার এই জিনিসটা নিলে তার মনস্কামনা পূরণ হবেই, অমুক দিনের মধ্যে এই কাজটা করলে তুমি যেটা চাইছো সেটাই পাবে, তার থেকেও ভালো কিছু হবে, এরকম অনেকে দাবি করে। তো সেই রকম একজনের ও ফেসবুকে অ্যাড দেখতে থাকে। তো সে ছিল আসামের। তো ও তার সাথে যোগাযোগ করে, এবং এটা কিন্তু ওর বাবা মা জানতো না, মেয়েটির বাবা মা। তো যোগাযোগ করে, তো সে ফোনে আর কি ও কনসালটেন্সি নেয়। তো বলে যে আমি এরকম ক্রাইটেরিয়া চাইছি, কিন্তু আমি এরকম ছেলে পাচ্ছি না। তো মানে ফোনের ওপারে যে লোকটি ছিল, যে দাবি করেছিল ফেসবুকে যে সে নাকি মানে স্বপ্নে পাওয়া ওষুধ দেয়, এবং সেটাতে নাকি মানে 100% কাজ হয়। তো সে বলছে, ও বাবা এই ব্যাপার, এরকম তো আমার কাছে আকছাড় আসে, আমি তাদেরকে দিই, তাদের সব কাজ হয়ে যায়, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাকে এত টাকা পাঠিয়ে দাও, আমি এই আসাম থেকে তোমার জন্য এই ওষুধটা পাঠিয়ে দিচ্ছি, তুমি প্রত্যেক দিন স্নানের সময় ওই জিনিসটা মানে আমি দেবো, যেটা মাথার উপরে দিয়ে তুমি একটু জল ঢেলে নেবে, ওটা দিয়ে তুমি স্নান করবে, মানে স্নানের শেষে লাস্টের 1 মগ জল দিয়ে তুমি এই কাজটা করবে। তো সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেয়, এবং যে ফেসবুকে আর কি দাবি করেছিল সেও আসাম থেকে সেই জিনিসটা পাঠিয়ে দেয়। এবার ওর বাড়িতে ও অনেক রকমের ফেস ওয়াশ বলুন, শ্যাম্পু বলুন, এগুলো ইউজ করতো। তো এরকম একটা কিছু এসছে, সেটা ওর বাবা মা ভাবে। তো ও কী করে, ওটা নিয়ে বাথরুমে ঢুকতো, এবং স্নানের শেষে ওই জিনিসটা মাথায় দিয়ে ও জল ঢেলে দিত। এবার এরকম করতে করতে, মানে এটা ওকে করতে বলেছিল 10 দিন টানা। তো যখন 7 দিন হয়েছে, তো 7 দিনের মধ্যে মানে ওই জিনিসটা করার প্রথম 5 দিন পর থেকেই ওর চোখে একটু ইরিটেশন শুরু হয়, মানে দু চোখে এরকম একটু জ্বালা ভাব, একটুখানি মানে চোখ দিয়ে কি জল পড়ছে, এরকম কিছু কিছু সিমটমস তৈরি হয়। তো ও কী করতো, একটু চোখে জলের ঝাপটা দিয়ে নিত, একটু জলের মানে একটু গরম ভাব দিত, ঠিক হয়ে যেত। এবার যখন 7ম দিন ওই জিনিসটা করে, এবং ওর সেদিন চোখে প্রচণ্ড জ্বালা করছে। তো যাই হোক, তো ও কী করেছে, ও অফিস থেকে ফেরার সময় একটা ওষুধের দোকান থেকে এমনি নর্মাল যে আই ড্রপগুলো হয়, যেগুলো প্রেসক্রিপশান ছাড়াও ইউজ করা যায় সেফ, তো সেরকম একটা আই ড্রপ কিনে নেয়। কিনে ও চোখে লাগিয়ে নেয়, কারণ ভেবেছে হয়তো ল্যাপটপে কাজ করছে, সেই জন্য হয়তো চোখে কোনো সমস্যা হতে পারে। এবং ও একটা চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। এবার মানে তার 2 দিন পরে 9তম দিন, ওকে 10 দিন করতে বলেছিল, 9তম দিনে ওর চোখে এত বেশি জ্বালা করে, এবং চোখ দুটো না রীতিমতো ফুলে যায়। তার মধ্যে বাঁ চোখটা বেশি ফুলে গেছিল, আর চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, মানে ও ড্রপ দিচ্ছে, কিছু হচ্ছে না, চোখে জল দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। তো এমতাবস্থায় ওর বাবা মাও খুব ব্যাপারটা দেখে ভয় পেয়ে যায় যে হঠাৎ করে মেয়ের চোখে কি হলো। তো সঙ্গে সঙ্গে ওকে নিয়ে হাসপাতালে যায়। তো সেখানে একজন খুব বড় আই স্পেশালিস্ট ছিলেন। তো তিনি দেখে বলেন যে চোখে মারাত্মক ইনফেকশন হয়ে গেছে, এবং উনি বলেন যে ইনফেকশনটা এত বেশি গাড়িয়ে গেছে, উনি বলছেন এটা কিন্তু ভয় আছে, এটা কিন্তু মানে আপনারা ভাববেন না যেটা ছোটোখাটো কোনো ইনফেকশন হয়েছে, এটা কিন্তু রিস্কি। তো এই কথা শুনে এবার ও যে ওই স্নানের আগে কিছু একটা মাথায় দিত, এবার সেখান থেকে যে জলটা ঢালতো, তো ওই জলটা মাথা দিয়ে গড়িয়ে তো মুখের উপরে আসতো, এবং চোখের উপরেও পড়তো। এবার ওই জিনিসটা যখনই পড়তো না, চোখে একটা হালকা জ্বালা ও অনুভব করতো। এবার যেহেতু ও এই বিষয়টা বাড়িতে কাউকে কিছু জানায়নি, এবং ওর এটা না একটা মনে কোশ্চেন তৈরি হয় যে আমি নতুন কোনো শ্যাম্পু সাবান কিছু ইউজ করিনি, আমার চোখে হঠাৎ করে এটা হলো কেন। এবং ডাক্তার পরিষ্কার বললেন এটা ওই ল্যাপটপে কাজ করা বা এমনি নর্মাল ধুলো ময়লা থেকে আসার, মানে ল্যাপটপে কাজের সাথে তো এটার কোনো যোগাযোগই নেই, এটা একটা ইনফেকশন। আর উনি বললেন যে এই ইনফেকশনটা খুব বাজে রকমের একটা ফাঙ্গাল ইনফেকশন। তো অন্য একটু সন্দেহ হয়। তো ওই হাসপাতালে লুকিয়ে ওকে ওই যার থেকে ওই জিনিসটা নিয়েছিল, তো তাকে ফোন করে ও বলে যে আমি আপনার
আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি, কিন্তু এটা আমি যবে থেকে ইউজ করছি আমার চোখে কিন্তু জ্বালা করছে, মানে যেই জলটা মুখের কাছে এসে চোখে ঢুকছে আমার চোখ দুটো কিন্তু জ্বালা করছে, এবং ডাক্তার বলছে আমার এখানে খুব ইনফেকশান হয়ে গেছে। তো যে লোকটা আর কি ওকে দিয়েছিল, যে দাবি করেছিল যে উনি নাকি ওষুধগুলো বানায় নিজে, সে তখন ওকে বলে যে না না না, তোমার কিচ্ছু হয়নি, ডাক্তারবাবু এটা বুঝতে পারছে না, ঠিক আছে তুমি যখন ডাক্তারের কাছে এসছো ট্রিটমেন্ট যা বলে করে নাও, একটা ড্রপ ফপ হয়তো দেবে, দিয়ে নাও, তুমি চলে যাও, তোমার কোনো অসুবিধে নেই, এবং তুমি কিন্তু কালকে তোমার শেষ দিন, 10ম দিন, তুমি কিন্তু 10ম দিনের ক্রিয়া করতে ভুলো না, তাহলে কিন্তু যদি তুমি 10ম দিনের ক্রিয়াটা না করো তাহলে কিন্তু তোমার মনস্কামনা পূরণ হবে না। এবং এরকম করে ওকে এমন বলে যে ওর পুরো ব্রেন ওয়াশ হয়ে যায়। এবার যাই হোক, ডাক্তারবাবু ওকে ওষুধপত্র সব কিছু দিয়েছে এবং ওকে বলেছে যে 2-3 দিন ডাইরেক্ট সানলাইটে না বেরোতে। আর তার সাথে ওকে আর একটা কথাও ডাক্তারবাবু বলেন, ওকে একটা আই ড্রপ দিয়েছিল, আর ওকে বলেছিল যে চোখে একদম খাওয়ার যে বিশুদ্ধ যে জল, সেই জলের সাথে একটা জিনিস ওকে একটা সলিউশন দেয়, বলে যে খুব জ্বালা করলে ওই সলিউশনটা জলে দিয়ে তারপরে চোখে হালকা হালকা করে দেবে। এবার ও তো সমস্ত ওষুধপত্রগুলো নিয়ে কীভাবে কী দিতে হবে সব কিছু দেখেও চলে আসে। এবার বাড়িতে এসেও সেটা করে। এবার পরের দিন ওই যে ওর 10ম দিন, ওকে টানা 10 দিন কাজটা করে যেতে বলেছিল, তো 10ম দিন কী করে, ও স্নান করে এবং স্নানের পরে যাতে চোখে জল না আসে খুব সাবধানে স্নানটা করে, কিন্তু ওই জিনিসটা যে ওকে মাথায় দিতে হবে এবং দিয়ে যে ওই লাস্টে 1 মগ জল ঢালতে হবে, এইটা করতে গিয়ে ওই লাস্ট মগ যে জলটাও ঢেলেছে মাথা থেকে, তো ওই জিনিসটাও মাথায় দিয়েছিল, তো সেখান থেকে জিনিসটা ওর চোখে এসে 2 ফোঁটা জল ওর বাঁ চোখে লাগে। যাই হোক, তো সঙ্গে সঙ্গে চোখটা খুব জ্বালা করে উঠেছে, তো ও সেটাকে একটু ইগনোর করে, তারপরে এসে কিছুক্ষণ পরে ও চোখে ড্রপটা দেয়। কিন্তু এইবারে ও যে জ্বালাটা করে, তারপরে ও ড্রপটা দেওয়ার পরেও জ্বালাটা কমছে না এবং বরং আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো চোখের বিষয় আর ও আর সহ্যও করতে পারছে না, তো সঙ্গে সঙ্গে ওর বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তারবাবু বলছে যে তোমাকে আমি যা যা যেগুলো বলেছিলাম তুমি সেগুলো ঠিক করে দিয়েছো? বলছে হ্যাঁ। বলছে যে এরকম তো হওয়ার কথা নয়। তো তখন ওখানে ডাক্তার ওকে বলে যে তুমি কি কোনোভাবে চোখে কি কোনো কিছু তোমার গেছে এই মানে 2-3 ঘন্টার মধ্যে? তো তখন না ও ব্যাপারটা বলে দেয় যে আমি এরকম একটা জিনিস অ্যাপ্লাই করছি, তো অতটা ভেঙে ডাক্তারবাবুকে বলে না, বলে যে সেই জিনিসটা থেকে আমার চোখে 2-4 ফোঁটা জল এসছে, এবং সেই যে জলটা এসেছে তারপর থেকেই আমার চোখে ওরকম জ্বালা পোড়াটা শুরু হয়েছে। তো ডাক্তারবাবু বলছেন যে আমি তো তোমাকে বারণ করেছিলাম যে কোনো কিছু এরকম না দিতে, এবার আমি জলটা পর্যন্ত দিতে বারণ করেছি যে যদি জ্বালা করে তাহলে ওই সলিউশনটা মিশিয়ে দিতে, তো তুমি এটা কেন করেছো? যাই হোক, তোর মাও জানতো না, বাবাও জানতো না, তো তারাও প্রথমেই ব্যাপারটা শুনলো। তো তারপরে ওর বাবা মাকে কথাটা বলে, তো ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, তোমাকে আমি আমার কলকাতার ক্লিনিকে আরও অ্যাডভান্স মেশিন আছে, সেখানে দেখতে হবে, কিছু একটা মনে হচ্ছে খুব বড়সড় সমস্যা হয়েছে। এবং ও না তখন বাচকে কিচ্ছু দেখতে পাচ্ছে না, মানে জাস্ট কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো ওকে ফার্দার ট্রিটমেন্টের জন্য ও কলকাতার উনি আর কি যেখানে বসে, তো সেখানে ওকে দেখলো। তো দেখে টেকে ডাক্তারবাবু বলছে যে আমি চেষ্টা করছি, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল ওর চোখে গেছে এবং সেই কেমিক্যালটা থেকেই ওর প্রবলেমটা হয়েছে, এবং প্রবলেমটা যেটা হয়েছে সেটা ওর বাঁ চোখে এমনিতেই আগে থেকেই বেশি এফেক্টেড হয়েছিল ডান চোখের থেকে, আর এই যে 2-4 ফোঁটা এখন গেছে ওর স্নানের সময়, সেইতে আবার সেই কেমিক্যালটা ওর চোখে গেছে এবং সেখান থেকেই কিন্তু ওর ইনফেকশান হয়েছে, এবং শুধু ইনফেকশান হয়েছে তাই নয়, ওর কর্নিয়াতে রীতিমতো প্রবলেম হয়ে গেছে। তো তারপরে ওর টানা 6-7 দিন ট্রিটমেন্ট চলে, এবং ডাক্তারবাবু বলেন যে দেখো আমাদের যতটা করার আমি করছি, কিন্তু মানে দুঃখের বিষয় ওই চোখে কিন্তু ও রীতিমতো কম দেখছে, এবং ডাক্তারবাবু বলেন যে এটা আর ঠিক হবে না, মানে কর্নিয়ার যে পোর্শনটা ওর খারাপ অলরেডি হয়ে গেছে সেটাকে আর ঠিক করা যাবে না। তো তারপরে ওর বাবা মা ওকে নিয়ে সাউথ ইন্ডিয়া যায় আরও ফার্দার, মানে যদি আরও কোনো ডাক্তারের থেকে বেটার কোনো সলিউশন দিতে পারে। তো ওখানে গিয়ে যখন ওরা ডাক্তার দেখায়, তো সেখানেও ডাক্তারবাবু বলে যে কিছু করার নেই। তো তখন ও কী করে, ও ওই লোকটাকে
যে ওই জিনিসটা দিয়েছিল আসামের যে লোকটি, তাকে ব্যাপারটা জানে এবং ও খুব যথারীতি যে কারোর প্রচণ্ড রাগ হবে, তো ও প্রচণ্ড মানে ধমক চমক দিয়েছে লোকটাকে। তো লোকটা বলছে ঠিক আছে কিছু হবে না, আমি তোমাকে একটা ওষুধ পাঠাচ্ছি, এটা আমার স্বপ্নে পাওয়া ওষুধ, এই ওষুধে অন্ধ মানুষও চোখে দেখতে পায়, তুমি কোনো কিছু চিন্তা করো না, তুমি আমার কথা শুনে চলো, দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা বলে লোকটা ফোনটা রেখে দেয়, এবং ওই যে লোকটা ফোন রেখে দেয় এরপরে আর লোকটাকে ফোনে পাওয়া যায়নি, এবং লোকটার যে ফেসবুকের যে পেজটা ছিল সেই পেজটাও ডিলিট হয়ে যায়। মানে লোকটাকে কোনোভাবে ও লোকেট করতে পারেনি, এবং যে নাম্বারে ও টাকা পাঠিয়েছিল সেই নাম্বারটাও মানে উনি মানে আর কি গায়েব হয়ে গেছে। মানে লোকটা পুরোপুরি ফ্রড ছিল, এবং এমনই জিনিস ওকে দিয়েছিল যেখান থেকে রীতিমতো চোখে ওর ইনফেকশান হয়ে যায়। তো যথারীতি ওর মা খুব কান্নাকাটি করছিল যে মেয়ের এরকম একটা অবস্থা হয়ে গেল। তো তখনই বিষয়টা ওর মাই বলে, কয়েকজনকে বলে, এবং বিষয়টা তখনই সামনে আসে। তো ভাবো, ওর একটা শিক্ষিত মেয়ে, অবশ্যই তার কোনো ক্রাইটেরিয়া থাকতেই পারে যে সে এরকম ছেলে চায় জীবনে, কিন্তু তারও তো একটা লিমিট থাকবে, কারণ সে তো আর বাজার থেকে কোনো কমোডিটি কিনছে না যে সেটার এরকম এই ফিচার্স থাকতে হবে, কোনো একটা টিভি কেনা বা কোনো একটা মিউজিক সিস্টেম কেনা, এটা তো আর সেরকম নয়। একটা মানুষ, একজন জীবনসাথী হিসেবে তাকে চাইছে সেই মানুষটা ওর সাথে থাকবে, ওর পাশে থাকবে, ওকে বুঝবে, তার একটা ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, সে একটা ঠিকঠাক ইনকাম করবে, এটুকুই তো মানুষের চাওয়া হতে পারে। কিন্তু তাই বলে ওকে গা ভর্তি গয়না দিতে হবে 1 কোটি টাকা। মানে দেখুন, 1 কোটি টাকাটা তো খুব ছোটোখাটো অ্যামাউন্ট নয়, বিশাল অ্যামাউন্ট। হয়তো খুব বড় লোকদের কাছে এটা বিশাল বড় ব্যাপার নাও হতে পারে, বাট মানে ওর কেরিয়ারটা ঠিকঠাক ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু তাই বলে ও মানে 1 কোটি টাকার কাছাকাছি ইনকাম করতে হবে সেই ছেলেকে ওকে বিয়ে করতে গেলে, এটা আমার মনে হয় অত্যন্ত বাড়াবাড়ি। তো আমি ভাবছিলাম যে একটা শিক্ষিত মেয়ে, তার চিন্তাভাবনা এই লেভেলের কী করে হতে পারে, এবং সেইটা ও কোনোভাবেই অ্যাচিভ করতে পারছিল না বলে ও এমন একজনের সান্নিধ্যে গেল যে ওকে আগা গোড়া শুধু মিথ্যে কথা বলেছে, এবং শুধু মিথ্যে বলেছে, ওর থেকে টাকা নিয়েছে, সেটাও কিন্তু এখানে ব্যাপারটা যদি হতো সেটাও একরকম হতো। ওর সারা জীবনের জন্য চোখের মতো একটা এত সেন্সিটিভ জিনিস ওর খারাপ হয়ে গেল। মানে বা চোখে ও মানে খুব ঝাপসা দেখছে, তো ডাক্তার বলেছে যে দেখুন এটা থেকে আরেকটু হয়তো ওষুধে উন্নতি হতে পারে, কিন্তু আগের মতো আর হবে না। তো ভাবুন, ও এই চক্করে পড়ে ওর কত বড় একটা লস হলো। তো যাই হোক, একটা কথা আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু, ব্যাপারটা হয়তো কিছুটা সেরকমই হয়ে গেল। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে, মানে ও শুধু ভাবতো যে আমাকে দেখতে ভালো, আমি ভালো চাকরি করি, তাহলে আমার তো বিশাল কিছু পাওয়ার কথা, কিন্তু বাস্তবে কি পেলো ভাবুন। তো এটা আমার একটুখানি খারাপ লাগলো। আমার মনে হলো যে এই ঘটনাটা একটু সকলের সাথে শেয়ার করি, কারণ মানে কোথাও না কোথাও অনেক মানুষ এরকম ভাবনা চিন্তা যদি করেও থাকে, তারা যাতে একটু সাবধান হয়ে যায়, কারণ এইগুলো না মানে কি বলবো, খুব খারাপ জিনিস। হতেই পারে, দেখুন কারোর ক্রাইটেরিয়া থাকতেই পারে, আমি সেটা নিয়ে কোনো মানে মতামত দিচ্ছি না, কিন্তু সেটারও একটা লিমিট থাকা উচিত। খুব আনরিয়ালিস্টিক একটা ক্রাইটেরিয়া যদি মানুষ রেখে দেয়, সেটা মানে অ্যাচিভ করতে গেলে মানে তখন মানুষ কিন্তু পুরো পাগল হয়ে যায়, সে তখন একটা ফ্রড লোককেও সে বিশ্বাস করে বসে। তো এটাই ছিল আমার আজকে প্রথম ঘটনা। তো এবারে আমি আপনাদেরকে বলবো আজকে দ্বিতীয় ঘটনাটা, এবং এই দ্বিতীয় ঘটনাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এবারে আমি বলছি আপনাদেরকে আজকে দ্বিতীয় ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনাটা এখন আপনারা শুনবেন, সেই ঘটনাটা আমাকে শম্ভুনাথ বাবু লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে বর্তমানে ওনার বয়স হচ্ছে 66, এবং উনি আমাদের চ্যানেলে ঘটনা শুনতে খুব ভালোবাসেন। উনি এবং ওনার স্ত্রী দুজনেই আমাদের চ্যানেলে ঘটনা শোনেন। তো অবশ্যই শম্ভুনাথ বাবুকে এবং ওনার স্ত্রীকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আগের দিনও আমাকে যিনি ঘটনা পাঠিয়েছিলেন তিনি 62 বছর বয়সের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের চ্যানেলের ঘটনাগুলো মানে এই ধরনের গুরুজনেরাও শুনছেন এবং তারাও খুব অ্যাপ্রিসিয়েট করছেন। তো সত্যি এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। আচ্ছা, উনি যে ঘটনাটা লিখেছেন সেই ঘটনাটা অ্যাকচুয়ালি একদম ওনার বাড়ির ঘটনা। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনারা কি কখনো আপনারা তো এটা তো শুনেইছেন যে অনেকে গরু পোষে, কেউ ছাগল পোষে, কেউ মুরগি, হাঁস, কুকুর, বিড়াল, এই প্রাণীগুলো অনেকেই পোষে, ভালোবেসেই পোষে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে কেউ বাড়িতে সাপ পোষে?
শোনেননি তো? এটা কিন্তু সত্যি খুব অড যে কেউ বাড়িতে সাপ পুষছে। তো আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা কিন্তু এরকমই একটা ঘটনা, যেখানে শম্ভুনাথ বাবুর বাবা সত্যি সত্যি কিন্তু সাপ পুষতেন বাড়িতে। তো এটা শুনে আপনাদের একটু অড লাগছে, কিন্তু এবার ঘটনাটা যখন পুরোটা শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো উনি যেটা লিখেছেন যে শম্ভুনাথ বাবুর বাবা খুব ছোটবেলা থেকেই মানে এই ধরনের পশু প্রাণীর প্রতি ওনার একটা খুব ভালোবাসা, একটা টান, এটা বরাবরই ছিল। এবার উনি যখন ছোটবেলায় মানে বাড়িতে যখন ওনাদের বিড়াল ঠেরাল আসতো, উনি কি করতেন, নিজের খাওয়ার যে পাত যে থাকতো থালা, সেখানে থেকে একটু ভাত মাছ মানে বাঁচিয়ে রেখে দিত। তো বাড়িতে সবাই বলতো যে কি এটুকু খাবি না? বলতো না না, আমার পেট ভরে গেছে। এবার ওই সে তো বাচ্চা ছেলে, সে তো বুঝতো না অত, তো সে কী করতো, সেই থালা নিয়ে বাইরে ছুটতে গিয়ে ওই যে বিড়াল থাকতো তাকে ওই মাছ ভাতটা খাইয়ে দিত। এরকম করেই কুকুরদেরকে খেতে দিত। এবং যখন ছোট ছিলেন ওনার বাবা, তখন ঘরে হয়তো মাছ এসেছে, ওনাদের নিজস্ব পুকুর ছিল, সেখানে হয়তো মাছ তোলা হয়েছে, সে মাছ কাটা হবে, সব নামে নামে মাছ রাখা হয়েছে। তো উনি কী করতো, ওখান থেকে মাছ নিয়ে পালিয়ে যেত, গিয়ে ওই পাড়ার যে বিড়ালগুলো রয়েছে সেই বিড়ালদেরকে খাইয়ে দিত, কুকুরদেরকে দিত, এরকম। তো ছোটোবেলা থেকে ওনার মধ্যে একটা এরকম স্বভাব ছিল। পড়াশোনায় মোটামুটি ছিল। তো যখন একটু বড় হয়, তো বাড়ি থেকে তখন বলে যে তুই কি করবি? তো উনি তখন বলে যে আমি ব্যবসা করব। যাই হোক, একটা ছোটোখাটো ব্যবসা সে ঢুকে যায়। এবার সেখান থেকে টুকটাক পয়সা ইনকাম হয়, এবং যখন ওই টুকটাক পয়সা ইনকাম হতো সেটা দিয়েও উনি কিন্তু এই প্রচুর পশু প্রাণীদের জন্য করতেন। গ্রামে গ্রামে গিয়ে সেখানে কুকুর বিড়ালদেরকে খেতে দিত। এটা কিন্তু গ্রামের মোটামুটি সবাই জানতো। এবার শম্ভুনাথ বাবুর বাবা যখন মোটামুটি ওই 22-23 বছর বয়স হয়, তো ততক্ষণে না মানে ওনার এই নেশাটা, পশু প্রাণীর প্রতি প্রেম, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে জল দেওয়া, কোনো পশু প্রাণী একটুখানি কোথাও আহত হলে, কোনোভাবে লেগে গেলে তাদের সেবা শুশ্রূষা করা, এগুলো উনি খুব করতেন। মানে প্রথম দিকে এগুলো ওনার বাড়ির লোক প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করলেও, খুব ভালো বললেও, পরের দিকে ওনারা লক্ষ্য করেন যে তাদের ছেলে ঘন্টার পর ঘন্টা এই পশু প্রাণী নিয়ে পড়ে রয়েছে, বাড়িতে মানে ব্যবসার কাছ থেকে ফিরে এসে আবার বেরিয়ে চলে যাচ্ছে, এবং সংসারের প্রতি একটা যে মন, মানে এমনিতে সে যখন ব্যবসা করে তখন সে একদম তুখোড় একজন ব্যবসায়ী, কিন্তু সেটা বাদে সে যদি কখনো খবর পায় যে কোথাও একটা কিছু হয়েছে, কোনো বিড়াল লেগেছে বা কোনো গরুর পায়ে কোনো ঘা হয়েছে, সে লোককে বলে শহর থেকে নিজের পয়সা দিয়ে ওষুধ আনিয়ে তার সেবা শুশ্রূষা করতো। এবার এই জিনিসটা আস্তে আস্তে যখন বাড়তে থাকে ওনার মধ্যে বয়সের সাথে সাথে, তো বাড়ির লোক ভাবে যেটা তো বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, এবং ওই বয়সী একটা ছেলে, তার বিয়ে থা করার কোনো নামগন্ধ নেই, বিয়ে থার কথা বললেও সে নয় লজ্জা পেয়ে চলে যায়, নয় কাজ আছে বলে বেরিয়ে যায়, তার তো সংসার করার মন নেই। তো ওনার মা যিনি ছিলেন, তিনি ভাবলেন যে বাবা, ছেলে কি তাহলে মানে ব্যবসা করছে, রোজগারপাতি করছে, তাহলে কি ছেলে সংসারই হবে না? তো ওনার মা খুব ভয় পেয়ে গেলেন। তো ভাবলো যে ছেলের মতিগতিটাও ঠিক লাগছে না, কোন দিন বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তো চলো এবার ছেলেকে বিয়ে দিতে হবে। এবার ওই যে বললাম, বিয়ের কথা বললেই উনি মানে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। তো ওনার মা একদিন বলে যে না বাবু, তোকে বিয়ে করতে হবে, আমার দিব্যি তোকে বিয়ে করতেই হবে। তো তখন উনি বলেন, শম্ভুনাথ বাবু বাবা বলেন যে দেখো, আমার এই পশু প্রাণী নিয়ে থাকাটা তোমরাই পছন্দ করছো না, তোমরাই মেনে নিতে পারছো না। পরের বাড়ির মেয়ে এসে সে তো আমাকে খেদাবে ধরে, সে কি আমার সাথে সংসার করবে? তোমরা একটা মেয়েকে বিয়ে দেবে আমার সাথে, সে শাঁখা সিঁদুর পরে এই বাড়িতে আসবে, তারপরে যখন দেখবে যে তার বর গরু ছাগল কুকুর বিড়াল নিয়ে থাকে, সে তো পরদিনই বাপের ঘরে চলে যাবে, তো বিয়ে দিয়ে কী লাভ? তো তখন ওনার মা বলছে যে না না, তুই এরকম বলিস না, আমরা ঠিক এরকম দেখে শুনে একটা মেয়ে আনবো যে তোর এই জিনিসগুলোকে মেনে নেবে। আর বাবা, তোকেও একটা কথা বলি, তুই এখন এগুলো বলছিস ঠিকই, দেখবি যখন ঘরে বউ আসবে, বউ তোকে আগলে রাখবে, দেখবি তখন তোর আর এত বাইরের দিকে মন থাকবে, তখন দেখবি তুই ঘরে চলে আসবি, বউয়ের সাথে বসে দুটো কথা বলবি, দেখবি তোর ভালো লাগবে। তো তখন ওনার বাবা বলেছিল যে দেখো, খুব ছোট মেয়ে আমার জন্য, মানে তখনকার দিনে কি হতো, অনেক বয়সের ডিফারেন্স থাকতো, একদম বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যেত। তো বলল যে আমি তোমাদেরকে একটা কথাই বলি, বউয়ের বয়স যেন আমার বয়সের থেকে মানে খুব বেশি হলে 4-5 বছর, তার বেশি যেন ছোট না হয়, তার বেশি ছোট মেয়ে হলে আমি কিন্তু বিয়ে করব না। তো
তো ওরা বললো যে ঠিক আছে, তুই যা চাইছিস, যেরকম মেয়ে চাইছিস সেরকম মেয়েই আমরা জোগাড় করব, কিন্তু তুই বাবা বিয়েটা কর। যাই হোক, এরকম অনেক কিছু বলে ঠলে এইরকম একটা কথায় সেট হলো যে ওই রকম 4-5 বছরের ম্যাক্সিমাম ছোট মেয়ের সাথে ওনার বিয়ে দেওয়া হবে। এবার চারিদিকে খোঁজ মেয়ের জন্য, ওরা খুব উঠে পড়ে লাগলো যে ছেলের মতিটা যখন ফিরেছে, আবার 2 দিন পরে ছেলে যদি বেঁকে বসে, যদি বলে যে না বিয়ে করব না, তাহলে বিষয়টা খারাপ হয়ে যাবে। তো ছেলে যখন একবার মত দিয়েছে, ওর মত থাকতে থাকতে আমাদেরকে মেয়ে খুঁজতে হবে। তো ওদিকে মেয়ে খোঁজা সব শুরু হয়ে গেছে। তো খুঁজতে খুঁজতে এই মানে যিনি আজ ঘটনাটা পাঠিয়েছেন ওনার মায়ের আর কি পরিবারের সাথে আলাপ হয়, এবং শম্ভুনাথ বাবুর মা যিনি ছিলেন আর কি বাড়িতে, তিনি বাড়ির খুব আদরের একটি মাত্র মেয়ে, এবং তার আরও 2-3টে দাদা রয়েছে, কিন্তু বাড়ির একমাত্র মেয়ে, মানে কাকা জ্যাঠা তাদেরও সবার ছেলে, ওই বাড়ির একটি মাত্র মেয়ে। তো খুব আদরের, খুব ভালোবেসে তারা যত্ন করে বড় করেছে। তো সেই মেয়েটিকে কিন্তু এই শম্ভুবাবুর ঠাকুমার খুব পছন্দ হয়ে যায়। তো তিনি বলেন যে না, এই মেয়েটির সাথেই আমি বিয়ে দেব। তো যেহেতু ওনার বাবা ভালো ব্যবসা করতেন, তো মেয়ের বাড়ি থেকেও যখন সম্বন্ধের ব্যাপারে জানলো, তো তারা দেখছে বাহ, বেশ ভালো ছেলে, বেশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পরিবারটাও ভালো। এবং সম্বন্ধর কথা যখন স্থির হয়, তখন ছেলের বাড়ির লোক, অর্থাৎ এই শম্ভুবাবুর ঠাকুমার বাড়ির লোক বলে যে দেখুন, আমাদের ছেলে সব ভালো, কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে ওর পশু প্রাণীদের প্রতি প্রচণ্ড মায়া। ও কিন্তু এই কুকুর, বিড়াল, গরু, ছাগল, এমনকি একটা পাখিরও যদি কিছু হয়, ও কিন্তু মানে ঝাঁপিয়ে পড়ে করে। এবার এইটা শুনে মেয়ের বাড়ির লোক তো আরও অভিভূত হয়ে যায়। তারা ভাবে যে বাহ, এটা তো খুব ভালো জিনিস, এখনকার দিনে মানুষের জন্যই মানুষ করতে একটু হলেও দ্বিধা পায়। তো সেখানে পশু প্রাণীর জন্য যে ছেলেটার মন এত কাঁদে, তাহলে তো সেই ছেলেটা খুব ভালোই হবে, খারাপ কি? তো ওরা বলে এটা খুব ভালো কথা, আমাদের এতে কোনো আপত্তি নেই, আপনারা সম্বন্ধ মানে আমাদের দিক থেকে আর কোনো আপত্তি নেই। তো সম্বন্ধটা সেখানে ফিক্স হয়ে গেল। এবং দেখুন, তখনকার দিনে আমি শম্ভুনাথ বাবুরই কত বয়স, তো ওনার বাবার আমলের কথা বলছি, তো বুঝতেই পাচ্ছেন আজকে থেকে বেশ বহু বছর আগেকারই কথা। তো তো তখন যেটা হতো যে বিয়ের আগে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কথা বলবে, তখন তো ফোন সেবার্থে ছিল না, সবার বাড়িতে ওই ল্যান্ড ফোন থাকতো না, আর বিয়ের আগে ছেলেমেয়েরা একে অপরের সাথে কিন্তু সেভাবে কথা বলতো না। ফলে বিয়ের আগে ওনার বাবার সাথে ওনার মায়ের কিন্তু এই বিষয়ে তো দূরের কথা, কোনো বিষয়ে কোনো কথা হয়নি। দুই বাড়ি থেকে পছন্দ করে, একে অপরকে বিয়ের আগে একবারই দেখেছিল, এবং তখনই বিয়ে থা স্থির হয়ে যায়। এইবারে বিয়ে তো হয়ে গেল, সুন্দর করে বিয়ে মিটে গেল। এবার যেদিন বউ ভাত, সেদিন আর কি সন্ধেবেলা মানে উনি বলেন যে আমি একটু বেরোচ্ছি, আমার মানে ওনার আর কি বাড়িতে তো আর এত কিছু পোষা সম্ভব হয় না, তো উনি একটা বাড়িতে আর কি তাদেরকে পয়সা করে দিত, তো উনি বেড়াল, তারপরে কিছু কুকুর তারা আর কি খেতে দিত, কিন্তু পয়সাটা ইনি দিতেন। তো বলছে আমি ওদেরকে একটু দেখে আসি, 2 দিন বিয়ের ব্যস্ততায় আমি ওদেরকে দেখতে যেতে পারিনি। তো ওনার স্ত্রীও কিছু মনে করেনি ব্যাপারটা, যে ঠিক আছে দেখতে যাবে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইরকম দেখতে গেছে। এবার বউ ভাতের রাত, তো ওনাদের যে ঘরটা ছিল, ওনার বাবা মায়ের আর কি যে ঘরে বাসর ঘর মানে ফুলশয্যা যেটা আর কি অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেই ঘরটা ছিল ওনারই ঘর। এবং ওনার ঘরের ঠিক লাগো একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে মানে উনি কিছু জিনিস ওনার থাকতো, এবং তার মধ্যে একটা খাঁচা মতো ছিল, এবং সেই খাঁচায় ওনার পোষা একটি সাপ ছিল, এবং সেই সাপটা কিন্তু বিষধর সাপ। এবার এই যে ছেলে সাপ পোষে, সে কথা কিন্তু বিয়ের আগে মানে শম্ভুবাবুর ঠাকুমার বাড়ির লোক ওনার মায়ের বাপের বাড়িকে কিন্তু জানায়নি, মানে ওনার মাও জানতো না। তো এবার উনি ঠিক আছে, মানে বিয়ের ব্যস্ততা, সমস্ত কিছু লোকজন আসা যাওয়া করছে, এবং ওই ঘরে কিন্তু কেউ ঢুকতো না, ওটা একটা মানে ওনার ঘর থেকে ওই ঘরটায় যাওয়া যেত, এবং পাশের ঘরে, এবং সেখানে দরজা দেওয়া থাকতো, এবং সেখানে মানে টুকটাক জিনিস থাকতো আর কি। এবারে ওই মানে বৌভাতের দিনই ওনার বাবা ওনার মাকে বলেছিল যে তুমি এই পাশের ঘরটায় না যেও না, এখানে আমার কিছু জিনিসপত্র আছে, আর আমি ওই পশু প্রাণীদের যে খাওয়াই দাওয়াই, তো সেই খাবার দাবারও এখানে থাকে, ইভেন পাখিদেরকেও খাওয়াতেন উনি,
তো সেই পাখির খাবার এগুলো থাকে, আর একটা খাঁচা আছে। এবার খাঁচার মধ্যে মানে কিছু পাখিও থাকতো ওখানে, এবং পাখিগুলোকে উনি আবার কি করতেন, প্রত্যেকদিন পাখিগুলোকে উনি ছেড়ে দিতেন। কিন্তু পাখিগুলোকে উনি খুব ভালোবাসতেন, এবং পাখিগুলো ওনাকে এত ভালোবাসতো, প্রত্যেক দিন সন্ধেবেলা ওই 6-7টা পাখি ওনার ছিল, সেই 6-7টা পাখি যেখানেই উড়ে যাক, যত দূরেই উড়ে যাক না কেন, ওরা কিন্তু ঠিক আবার এখানেই চলে আসতো। মানে কতটা কানেকশান ভাবুন একবার। ভালো কথা। এবার ওনার স্ত্রী বিয়ের পরে সবার সাথে খুব মিলেমিশে আনন্দে আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু মাঝে মধ্যেই না উনি ঘরে হয়তো শুয়ে আছে বা বসে আছে, ওনার মনে হতো যে কিছু একটা পাশের ঘর থেকে কিছু একটা আওয়াজ আসছে। মানে কোনো একটা কিছু সাপ কোনো একটা জায়গায় যদি নড়াচড়া করে, একটা কীরকম একটা আওয়াজ উনি পায়। উনি তো আর জানতেন না যে ওখানে সাপ আছে। তো উনি ওনার স্বামীকে 1-2বার বলে যে জানো তো ওই ঘর থেকে এরকম আওয়াজ আসে। তো ওনার স্বামী বলছে হ্যাঁ দেখো পাখি ঠাকি থাকে। তো বলছে না দেখো পাখির আওয়াজ নয়, আমি শব্দ শুনে আমি ওই ঘরে গেছি একবার দরজা খুলে, কিন্তু আমি দেখলাম না পাখিরা নয়। তো ওনার স্বামী বলছে তুমি ওই ঘরে কেন গেছো, আমি তোমাকে বারণ করেছিলাম না যে যেও না? তখন ওনার স্ত্রী বলছে কেন বলো তো, তুমি আমাকে বারণ করেছো, না বারণ করার মতো কি ব্যাপার আছে, আর আমি যদি ওই ঘরে যাই তাতেই বা অসুবিধেটা কি? তো তখন ওনার স্বামী ওনাকে বলে যে না অসুবিধে কিছু নেই, আসলে ওই ঘরে সাপ আছে। এবার নতুন বউ সে যেই শুনেছে যে ওই ঘরে সাপ আছে, সে তো বাবা গো মা গো বলে চিৎকার করে উঠেছে। বলছে সাপ আছে মানে তুমি জানো ওই ঘরে সাপ আছে, তবু তুমি সাপটাকে তাড়াওনি? তোমাদের বাড়ির কেউ সাপটাকে তাড়ায়নি? সেই সাপটাকে তোমরা এই ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছো। দরজাটা খুলে দাও, কাউকে ডাকো, সে সাপ তুলে নিয়ে চলে যাবে। তো ওনার বউ এত ভয় পেয়ে গেছিলেন যে উনি ওই ঘর থেকে বেরিয়ে, ওনাদের বিশাল বাড়ি ছিল, তো সেখানে এসে চিৎকার চেঁচামেচি করছে। তো সবাই সামনে গেছে, শম্ভুবাবু বাদু ঠাকুমা সবাই, কেউ ওনার মা বলেছে যে দেখুন না আমাদের পাশের ঘরে একটা সাপ আছে, তো আপনারা কাউকে ডাকুন, ডেকে সাপটা বার করে দিন। এবার সবাই তো মানে মুখ কালো হয়ে গেছে, কেউ কিছু বলতেও পারছে না। তো তখন ওনার স্বামী বলল যে না সাপটাকে বার করা হয় না, সাপটা এখানেই থাকে, সাপটাকে আমি পুষি এবং ওই সাপটা আমার সাথেই থাকবে, এবং আলাদা ঘরে আছে, তোমার কোনো চিন্তা নেই, সাপটা ওই খাঁচা থেকে আমি না বললে বেরোয় না। আর আমি একবার করে প্রত্যেকদিন সকালে এবং একবার করে রাতের বেলা আমি ওই ঘরে যাই, সাপটার খাবার দাবার যা কিছু দেওয়ার আমি সেটা দিই, আর সাপটাকে আমি ছাড়ি না, তোমার কোনো ভয় নেই। তো মানে কুকুর পোষা, বিড়াল পোষা, গরু ছাগল পোষা, মুরগি পোষা, এগুলো তো সবাই শুনেছে, ওনার স্ত্রীও শুনেছে। কিন্তু উনি যখন এটা শোনেন যে ওনার স্বামী একটা সাপ পোষে, তা আবার একটা বিষধর সাপ, এবং সেই সাপ কিনা ওনাদেরই ঘরের লাগোয়া এক পাশের ঘরে থাকে খাঁচায়, এটা শুনে তো উনি মানে হতভম্ব হয়ে গেছে। উনি বলছেন যে সব তুমি কি বলছো? বিয়ের আগে মানে মানে তখনকার দিনে তো আর এত সোজা সাপটা এত তো কথা হতো না। তো উনি বলছে যে আমি জানতাম যে তুমি পশু প্রাণী ভালোবাসো, তাই বলে তুমি সাপ পোষো? সাপ আবার কেউ পোষে? সাপ কি বাড়িতে পোষার মতো কোনো প্রাণী? এবার এই কথা যখন বলেছে তখন না মানে সবাই প্রচণ্ড আর কি থতমত খেয়ে গেছে। কারণ ভাবছে যে মেয়েটা মানে ওনার মা যিনি আর কি সোমবাবু, তিনি মানে বেশ বড়লোক বাড়ির একটি মেয়ে, মানে খুব আদরে ভালোবাসায় মানুষ হয়েছে, আর এনারাও কেউ বিয়ের আগে কথাটা বলেনি। তো সবাই তখন ওনাকে শান্ত করার চেষ্টা করছে, বৌমাকে। তো যাই হোক, অনেক বোঝানোর পরে শম্ভুনাথ বাবুর মা যিনি ছিলেন তিনি একটু শান্ত হন, বুঝতে পারে যে ঠিক আছে ব্যাপারটা যখন সবাই খুব নর্মালি নিচ্ছে তো ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু উনি না মেনে নিলেও বিষয়টা নিয়ে না উনি খুব ভয়ে থাকতেন, কারণ সবসময় ওনার মনে হতো এই বুঝি সাপটা বেরিয়ে গেল, এই বুঝি সাপটা ঘরের মধ্যে চলে এলো, যা হয় আর কি, এরকম একটা সাপ পোষে এটা তো খুব একটা শোনা যায় না। আর হঠাৎ করে কখন সাপটা ওই খাঁচা থেকে, বা খাঁচা টাইপের ঠিক ছিল না, একটা ঝুড়ির মধ্যে অনেক সময় রাখতো, তো ওই সময়টা উনি খুব ভয় পেয়ে যেতেন। এবং সোমনাথবাবুর বাবা আর কি যিনি ছিলেন, তিনি সবসময় ওনার স্ত্রীকে বোঝাতেন যে দেখো তোমার কোনো ভয় নেই, সাপটা ভালো বই কোনো খারাপ করবে না। এবার একটা প্রাণী, সে প্রাণীটা তো একটা অবলা প্রাণী, তাকে ঘরের সংলগ্ন একটা ছোট্ট ঘরে রাখা হচ্ছে, তো সেই সাপটা ঝুড়ি থেকে বা খাঁচা থেকে বেরিয়ে আসতেই পারে, এটা খুব স্বাভাবিক। তো এইটা নিয়ে না মানে ওনার মা যতটা ভয় থাকতো, ওনার খুব অস্বস্তিও হতো। তো একবার ওনার সাথে মানে এই শম্ভুবাবুর বাবার সাথে ওনার মায়ের এটা নিয়ে একটুখানি তর্ক বিতর্ক হয়।
ওনার মা বলে যে তুমি বিয়ের আগে তো একবার বলবে যে তুমি এভাবে সাপ পোষো, তোমার পশু প্রাণীদের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, তুমি তাদের জন্য করো, সেটা আমি শুনেছি, কিন্তু তাই বলে তুমি বাড়ির মধ্যে সাপ পুষছো, এটা আমার খুব অস্বস্তি লাগছে, আমি এটা মেনে নিতে পারছি না, আমার খুব ভয় লাগে। তো তখন ওনার বাবা ওনাকে আবার বোঝানোর চেষ্টা করে, বা সেদিন আর উনি কিছু বুঝবেই না, মানে ওনার একটু রাগই হয়ে গেছে। তো দেখছে যে কোনোভাবেই তার স্ত্রীকে তিনি কিছু বোঝাতে পারছেন, এবং সে চাইছে যে সাপটাকে যাতে কোনো জঙ্গলে বা বনে বাদারে ছেড়ে দেওয়া হয়। এবার ওনার বাবা কিছুতেই সাপটাকে ছাড়বে না। এবার ওনাকে এমনি শম্ভুবাবুর যারা দাদু ঠাকুমা ছিলেন তারা ওনাকে অনেকবার এর আগে বুঝিয়েছে, কিন্তু উনি কোনোভাবেই রাজি হননি। তো ওনার স্ত্রীর বিষয়টা খুব অদ্ভুত লাগে যে কী মানুষ রে বাবা, কেমন মানুষে, এতবার একে বলা হচ্ছে তারপরেও কিছুতেই মানে কোনো মতেই উনি ওই সাপকে ছাড়বে না, কেন এরকম বিষয়টা কেন? তো উনি যথারীতি জিজ্ঞেস করেছে যে আচ্ছা কী ব্যাপার বলো তো। তো তখন শম্ভুবাবুর বাবা ওনার মাকে বলে যে তুমি আগে একটু শান্ত হয়ে বসো, আমি তোমাকে সব কিছু বলছি, আমার বাড়ির লোকে সব কিছু জানে না, কিন্তু তুমি আমার সহধর্মিনী, আমি তোমাকে সব কথা বলবো। তো বলছে হ্যাঁ বলো, আমিও শুনতে চাই, আমিও জানতে চাই যে কী এমন ব্যাপার যে তুমি তুমি দেখতে পাচ্ছ তোমার স্ত্রী ভয় পাচ্ছে। কিছুদিন পরে আমাদের মানে তখন ওনার স্ত্রী মানে শম্ভুবাবুর মা প্রেগনেন্ট ছিলেন। তো বলছে যে কিছুদিন পরে আমাদের ছেলে মেয়ে হবে, বাচ্চা হবে, সে বাচ্চাকে তো আর ওইভাবে আটকে রাখা যায় না, সেও তো ফট করে পাশের ঘরে চলে যেতে পারে। এবং এই বাচ্চা হবে এই বিষয়টা যখন বাড়িতে সবাই জানে, সবাই কিন্তু সোমবাবুর বাবাকে বলে যে দেখ অনেক হয়েছে, তুই বাইরে পশু প্রাণী পালন করছিস, সব ঠিক আছে, কিন্তু এই সাপটাকে তুই ঘরে রাখিস না। তুই পাখি পুষছিস, কাঠবিড়ালি পুষছিস বাড়িতে, সেগুলো ঠিক আছে, কিন্তু সাপটাকে রাখিস না। বাট বাড়িতে একটা নতুন বাচ্চা আসছে, নিজের সন্তান আসছে, সেটা শুনেও যখন উনি কোনোভাবেই রাজি হননি ওই সাপটাকে ছাড়তে, তখন ওনার স্ত্রী সত্যি খুব রেগে গেছিলেন। তো তখন বললেন হ্যাঁ তুমি বলো, এমন সাপটা কি যে যাকে তুমি এতটা গুরুত্ব দিচ্ছ, যে তোমার স্ত্রী, তোমার সন্তান যে আসতে চলেছে, তুমি তার কথাও ভাবছো না? তখন ওনার স্বামী আর কি শম্ভুবাবুর বাবা বলছে যে ঠিক আছে, আজকে তাহলে তোমাকে আমি সব কথা বলি। এই যে আমি তোমার সামনে বসে রয়েছি, আজকে ব্যবসা করছি, রোজগার হচ্ছে, সংসার ভালো মতো চলছে, আমি তোমার সামনে রয়েছি, এই কোনো কিছুই হতো না যদি না এই সাপটা থাকতো। তো ওনার স্ত্রী তো এটা শুনে প্রথমেই খুব অবাক হয়ে গেছে যে তার মানে তুমি আমার সামনে বসে রয়েছো, দাঁড়িয়ে রয়েছো, ব্যবসা করছো, সব কিছুর মূলেই সাপটা? তখন উনি বলছেন হ্যাঁ, এ কথা কেউ জানে না, আমি বাড়ির কাউকে বলিনি, সবাই ভাবে যে এটা আমার পাগলামো, এবং তোমাকে বলিনি। এই যে আমার বিয়ে দেওয়া, আমার মা বিশেষত এইটা ভেবেই বিয়েটা দিয়েছিল যে আমি হয়তো এই পশু প্রাণীর প্রতি ভালোবাসা, পশু প্রাণীর প্রতি টান, এই করতে করতে হয়তো আমি আমার সারা জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তো আমি প্রথমে সত্যিই ভেবেছিলাম যে আমি বিয়ে করব না, কোনো দিনই বিয়ে করব না, এইভাবেই থাকবো, কিন্তু মা আমাকে এমনভাবেই বলল, এবং যখন তুমি এবং তোমার বাড়ির লোকেরা পুরো বিষয়টা মেনে নিলে যে আমার এই পশু প্রাণীর প্রতি টান, ভালোবাসা, তাতে তোমাদের কোনো সমস্যা নেই, তখন আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে বিয়ে করা যেতে পারে। আর এই বিয়ের বিষয়ে আমাকে কিন্তু আমার মা মানে একটু জোর করেই রাজি করিয়েছিল। তো ওনার স্ত্রী বলছেন মানে তুমি তার মানে বিয়ে করতে চাওনি? বলছে না। তখন বলছে তাহলে আমার কি হবে? তখন বলছে না, সেরকম বিষয় নয়, আমি তোমাকে স্ত্রী হিসেবে যখন গ্রহণ করেছি, আমি তোমাকে খুবই ভালোবাসি, এবং আমাদের সন্তান যখন আসবে তখন তার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি এই সাপটাকে ছাড়ার কথা আমাকে বলো না, এটা কোনো দিন সম্ভব নয়, এবং তুমি নিজেও এটা ভেবো না। বরং আমি তোমাকে বলবো যে তুমি একদিন আমার সাথে পাশের ঘরে এসো, আমি তোমাকে সাপটাকে দেখাবো, এবং আমি তোমাকে কথা দিচ্ছি এই সাপটা তোমার বা আমাদের সন্তান বা আমাদের বাড়ির কারোর আজ পর্যন্ত কোনো ক্ষতি করেই, ভবিষ্যতেও ক্ষতি করবে না, বরং ভালো করবে। এবার দেখুন, হঠাৎ করে তার স্বামী একটা সাপ পুষছে এবং তার সম্পর্কে এই কথাগুলো বলছে, এটা তো ফট করে তো আর কারোর বিশ্বাস হবে না। সবাই ভাবছে যে আবার কী ধরনের কথাবার্তা, এরকম আবার হয় নাকি? তো অবশ্যই এর একটা এক্সপ্লেনেশন তো দিতেই হয়। তো তখন ওনার স্ত্রী বলছে না দেখো, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? তখন উনি বলেন তাহলে শোনো। উনি যখন খুব ছোট বয়স ছিল, মানে শম্ভুবাবুর বাবার যখন খুব অল্প বয়স ছিল, তখন থেকে, মানে তখনকার দিনে তো প্রচুর বন জঙ্গল প্রচুর থাকতো। এবার এরকমই উনি বনে বাদারে ঘুরে বেড়াতেন, কারণ ওরা পড়াশুনো করতে খুব একটা ভালো লাগতো না,
এবং ছোটোবেলা থেকে তার উনি ব্যবসা করা শুরু করেনি, কিছুটা বড় হয়েছেন তারপরে ব্যবসা শুরু করেছেন। তো উনি এরকম বনে বাজারে ঘুরে বেড়াতেন এবং ওই বেড়াল, কুকুর, তারপরে কাঠবিড়ালি, এদের পিছন পিছন ঘোরা, এদেরকে খাবার দেয়া, এগুলো উনি করতেন। এবার এরকমই উনি ওনাদের বাড়ির পাশে একটা এরকম জঙ্গল ছিল, তো সেই জঙ্গলের ওখানে বেশ কিছু গাছপালাও ছিল। এবার উনি কি করেন, ওই রকমই একটা গাছে উনি উঠেছিলেন, মানে খুব ডানপিটে টাইপের ছেলে ছিল, তো ওরকম গাছে উঠেছে ভর দুপুরবেলা। তো ওই গাছে একটা সাপ ছিল, মোটা একটা সাপ, কিন্তু উনি খেয়াল করেনি, মানে গাছটা এত ঘন, তো ওই ডালের মধ্যে যে একটা সাপ জড়িয়ে রয়েছে সেটা উনি খেয়াল করেননি। এবার যেই না উনি ওই গাছের ডালে উঠেছে, উনি একাই ছিল, মানে অনেক সময় ওনার সাথে পাড়ার গ্রামের আরও কোনো ছেলেরা থাকতো, কিন্তু সেই দিন সেই মুহূর্তে আর কেউ ছিল না। তো উনি দেখেন যে একটা মোটা সাপ, তো খুব ডানপিটে স্বভাবের ছেলে, তো উনি ভাবলো যে ঠিক আছে, সাপ আছে তো কী হয়েছে। ওই যে বললাম যে যারা দেখবেন পশু প্রাণী খুব ভালোবাসে বা পশু প্রাণী নিয়ে কাজকর্ম করে, তাদের কিন্তু অতটা ভয় থাকে না। আমাদের সাধারণ মানুষদের যতটা ভয় থাকে, এদের কিন্তু অতটা ভয় লাগে না। তো ও কী করেছে, মানে ওনার বাবা কী করেছে, সাপটা না রীতিমতো ফনা তুলেছে। এবার উনি এর আগে কোনোদিনও ওরকম সাপকে ফনা তুলে থাকতে দেখেনি। এবার উনি ছোটোবেলায় আমরা অনেক গল্প শুনেছি, উনিও গল্প শুনেছিলেন যে সাপের মাথায় হিরে বসানো থাকে, যেটা নাগমণি বলে, এরকম কিছু একটা উনিও ওনার বাড়িতে ছোটোবেলায় গল্পে শুনেছিলেন যে নাগমণি থাকে মাথায়। তো ওনার দেখে মনে হয় যে ওই সাপটার যে ফনা রয়েছে, সেই ফনাতে একটা কিছু জল জল করছে, একটা মনে হয় আর কি। তো এবার উনি কী করেন, ওই নাগমণিটার উনি ভাবলেন যে একটু সাপের মাথাটা হাত বোলায়। এবার উনি ছোট ছেলে, বেশি তো আর বয়স না, আর অত বুদ্ধিশুদ্ধিও নেই, কিন্তু ভয় ডরও নেই, সাহস প্রবল। তো উনি কী করেছে, সাপটার মাথার উপরে হাত বোলাতে গেছে, ওই ফনার উপরে। এবার যেই মুহূর্তে ফনায় হাতটা বোলাতে গেছে, সাপটা দিয়েছে এক ছোবল, এবং তখন কিন্তু উনি গাছেই ছিলেন। এবার ভাবুন, একটা ওরকম বিষধর সাপ ওনার হাতে এক ছোবল দিয়েছে, এবং একটা বাচ্চা ছেলে, তার তো বেশি বয়স না, সে ধপ করে ওই গাছ থেকে সোজা মাটিতে পড়ে। এবং সাপের যে কামড়, সেই দুটো দাঁত বসানোর যে চিহ্ন, সেটা হাতের মধ্যে পুরো জল জল করছে। এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই, যাকে বলে, ওনার সারা শরীর মানে বিষক্রিয়ায় আর কি অবশ হতে থাকে। এবং উনি যে ওখান থেকে দৌড়ে ছুটে এসে পালাবে, ওনার শরীরটা এত ভারী হয়ে যায়, মানে ওনার না আর কিছু মনে নেই। কিন্তু উনি এটুকু বুঝতে পারছিলেন, ওনার ওই জায়গাটা, যেখানটায় ওই সাপের ছোবলটা মেরেছে, সেই জায়গাটা ওনার কীরকম অবশ হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এবং মানে উনি না মানে ঠিকমতো চোখে যেন দেখতে পাচ্ছেন, একটা এরকম ব্যাপার। তো যাই হোক, কোনো রকমে উনি ওখান থেকে একটু সরে আসার যখন চেষ্টা করেন, তখন উনি দেখছেন যে উনি আর শরীর নিয়ে এগোতে পারছে না, এবং ওখানেই উনি মানে কখন যে ঘুমিয়ে গেছে না অজ্ঞান হয়ে গেছে, সেটা উনি নিজেও জানে না। এইবারে উনি ওখানে মানে ওরকমভাবে পড়ে আছে, এবং একটু কিছু সময় পরে মানে পুরো বিষক্রিয়ায় ওনার সারা শরীর, যাকে বলে, একদম মানে পরিপূর্ণ হয়ে গেছে। এবং ওই যে উনি অজ্ঞান হয়ে গেছিলেন, খুব সম্ভব সেটা ওনার ভয় থেকে বা বিষক্রিয়ার জন্যও হতে পারে, কিন্তু এই কিছুক্ষণ পরে উনি আধো আধো চোখ খোলেন, এবং উনি দেখছেন যে দিনের আলো প্রায় কমে এসেছে, মানে এবার সন্ধে হবে, তখনও হয়নি, দিনের আলো আছে, এমন নয় যে নেই। এবং উনি যে জায়গাটায় গেছিলেন, সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। ভালো জায়গা নয় বলতে আমি বোঝাতে চাইছি, ওখানে মানে আশেপাশে কোনো বাড়ি নেই, এবং আশেপাশে কোনো ধান ক্ষেত বা এরকম কোনো ক্ষেতও নেই, ওটা পুরোটাই জঙ্গল আর কি। তো উনি দেখছেন যে মোটামুটি ওই বিকেল হয়ে আসছে, সন্ধ্যের গড়িয়ে যাচ্ছে, আর ওনার ঠিক মাথার কাছে দুটো সাপ মানে একদম পাশাপাশি ফনা তুলে রয়েছে। এবার বাচ্চা মানুষ, তো উনি ভাবছে যে এবার তো আমাকে বাড়ি যেতে হবে, আমাকে মানে তখন না ওনার মনে পড়ছে যে আমি এখানে কি করছি, আমি মানে খিদেও পেয়েছে খুব, শরীরটাও খারাপ লাগছে, মাথা ঘুরছে, মানে হাত নাড়াতে পারছে না, শরীরটা খুব খারাপ লাগছে। এবং মানে উনি ছোট হলেও মানে বুঝতে তো পেরেছে যে সাপে কামড়ে, যার বিষধর সাপ, তো সেই বিষধর সাপ কামড়ালে অনেক সময় মানুষ মারা পর্যন্ত যায়। তো উনি ভাবছেন যে আমার বাড়িতে কেউ জানে না আমাকে এরকম সাপে কামড়েছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কিন্তু ওই যে উঠবে, সেই ওঠার মতো না শরীরে কোনো ক্ষমতা নেই।
এবং উনি দেখছেন ওনার মাথার সামনে দুটো সাপ ওরকমভাবে ফনা তুলে রয়েছে। এবং সেটা দেখে ওনার এবার একটু একটু ভয় লাগছে, কিন্তু তারপরে একটা হয় না যে একটা জায়গা রিচ করার পরে আর না ভয়টাও চলে যায়। তো ওনার ভয় লাগছিল, কিন্তু তারপরে ভাবছে যে আমাকে তো সাপে কেটেই দিয়েছে, আর আমার কিসের ভয়, আমাকে আর কত কাটবে। তো উনি হঠাৎ করেই যখন এর সব মনে মনে ভাবছে যে আর মাকে দেখতে পাবো না, হয়তো বাবাকে আর দেখতে পাবো না, এসব যখন উনি মনে মনে ভাবছে, ঠিক সেই মুহূর্তে উনি দেখেন যে একটা সাপ ওনার মাথার কাছ দিয়ে, মানে ওনার গলা দিয়ে জড়িয়ে জড়িয়ে ওনার শরীর দিয়ে চলে যাচ্ছে। এবং সেই যে অনুভূতিটা, সেটা মানে একটা মারাত্মক লেভেলের অনুভূতি। এমনিতেই আমরা জানি যে সাপের গাটা অপেক্ষাকৃত ঠান্ডা হয়, সরীসৃপ জীব, তো একটা ঠান্ডা ওরকম একটা সাপটা ওনার শরীর দিয়ে বেয়ে চলে যাচ্ছে। এবং মানে তখন ওনার মাথার কাছে একটা সাপ, ওনার পায়ের কাছে আর একটা সাপ। এবার হঠাৎ করেই ওনার মনে হলো মানে এটা ওনার স্বপ্ন নাকি উনি সত্যিই শুনেছিলেন, এই বিষয়ে উনি অতটা নিশ্চিত নন, কিন্তু ওনার মনে হয় যে ওই জঙ্গলের মধ্যে ওই সময় আর তো কেউ ছিল না। কারণ যদি ওনাকে গ্রামের অন্য কেউ দেখতে পেত, তাহলে সে বাড়িতে খবর দিত বা সেই ওনাকে উদ্ধার করে নিয়ে যেত। ফলে ওখানে উনি ছাড়া আর কোনো মানুষ ছিল না, এ বিষয়ে একদমই নিশ্চিত। তো তখন উনি মানে ওনার যেন মনে হলো কেউ যেন ওনার নাম ধরে বলছে, মানে একটু অন্য রকমের গলা, মানে সাধারণ স্বাভাবিক মানুষের গলা যেরকম হয়, ভয়েস যেরকম হয়, ঠিক সেটা নয়, একটু অন্যরকম গলায় বলছে যে তোর তো সারা শরীর বিষে ভরে গেছে, তুই তো আর কিছুক্ষণই বাঁচবি, তোর তো সারা শরীর বিষে ভরে গেছে। তো মানে উনি এটা শুনে না একটু অবাক হয়, কিন্তু তখন ওনার শরীরে যা চলছে তাতে করে রিয়্যাক্ট করা বা সেটাকে কি বলছে, কীরকম কি বলছে, অত আর উনি বুঝতে পারে। শুধু এই কথাটা ওনার কানে আসছে যে ওনার শরীর বিষে ভরে গেছে, সেটা ওই সাপটা বলছে, এবং খুব সম্ভব ওই সাপটাই আর কি বলছিল। তো তখন উনি মানে যখন ওনার শরীর তখন এবার পুরো ছেড়ে দিয়েছে এবং উনি বুঝতে পারছেন উনি ঠিকমতো শ্বাস প্রশ্বাসও নিতে পারছে না, ঠিক সেই মুহূর্তে ওনার মাথার কাছে যে সাপটা ছিল, সেই সাপটা আর কি নাকি মানে উনি বলছেন যে আমি মানে যেটা আর কি সমুবাবু লিখেছেন ইমেলে, যে ওই সাপটা রীতিমতো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় উচ্চারণ করছে। মানে এটা না ওনার কাছে রীতিমতো একটা মানে ওনার সাপ কামড়ানোতে উনি যতটা সারপ্রাইজড হয়েছিলেন, যতটা উনি ভয় পেয়েছিলেন, যতটা ওনার মানে একটা অন্য মানে একটা বিভৎস বলুন বা যাই বলুন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তার থেকেও বেশি উনি অবাক হয়ে যান এটা ভেবে যে এই জঙ্গলে ওনার মাথার কাছে কে ওম নমঃ শিবায় বলছে। কারণ ওনার বাড়িতে পুজো আর্চা হতো, ওনার যিনি আর কি ঠাকুমা ছিলেন, শম্ভুবাবুর বাবার ঠাকুমার কথা বলছি, উনি এই ওম নমঃ শিবায় বলে শিব ঠাকুরকে জল দিতেন। তো উনি জানতেন, তো ভাবছি এটা কে করছে। তো তখন উনি দেখেন মাথার সামনে ওই সাপটা ওরকম করে সাপটাই যেন ওম নমঃ শিবায় বলছে, মানে সাপটা থেকে আওয়াজটা আসছে। এবং ভয়েসটা কিন্তু একদম মানুষ যেরকমভাবে কথা বলে সেরকম না, একটু অন্যরকম, কিন্তু বোঝা যাচ্ছে রীতিমতো। তো তখন না উনি ওনার চোখ থেকে জল বেরোচ্ছে, খুব ভয় করছে। তখন উনি না মানে একটা কথা আর কি ওনার মুখ থেকে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। মানে ওই সাপটাও ওম নমঃ শিবায়ও বলছে, উনিও ওম নমঃ শিবায়ও বলছে। এবার জানেন তো, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, সেটা হচ্ছে যে দেখুন আমরা তো সকলেই জানি যে মহাদেবের কাছে এই ধরনের মানে সাপ থাকে, এবং তিনি মানে এটা নিয়ে শিব পুরাণেও অনেক কিছু আছে। তো বলা যেতে পারে ভগবান শিবের একজন বাহন হচ্ছে এই সাপ। তো এই সাপও কিন্তু মহাদেবের বিশাল ভক্ত। তো ওই সাপটা যখন মানে এটা বলা হয় যে এই যে যারা এই ভগবানের যারা আর কি বাহন হয়, তারাও কিন্তু একটা সময় এদেরকে পূজা করে, মানে তারাও তাদের আরাধ্য দেবতার পুজো করে। খুব সম্ভব ওই সাপটি হয়তো তার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের হয়তো সেই সময় পুজো করছিলেন। এবং দেখুন, প্রতিটি মানুষেরই ভাগ্য তো থাকে, এবং জন্ম মৃত্যু এগুলো তো ভগবানের প্রদত্ত। কখন কে জন্মাবে, কখনকার মৃত্যু হবে, সবটাই ভগবানের হাতে। এটা তো কেউ এভাবে বলতে পারে না। যার যখন সময় আসে সে তখন জন্মাবে অথবা সে পৃথিবী ছেড়ে চলে যাবে। তো ওই বিষধর সাপের কামড়ে উনি এত ঘন্টা পড়ে রইলেন, বেশ কয়েক ঘন্টা আর কি পড়ে রইলেন। ওনার
কোনো রকমে ওনার প্রাণটা শরীরে ছিল। এবং ওই যে উনি গান দিয়ে শুনছিলেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বলেন না যে দেবাদিদেব মহাদেব এর কৃপা হচ্ছে অপার। তিনি অল্পতেই খুব সন্তুষ্ট হন এবং তাকে যদি সত্যি সত্যি মন থেকে কেউ ডাকে তিনি কিন্তু সেই ভক্তের ডাকে সাড়া দেয়। একটা বাচ্চা ছেলে, তাকে সাপে কামড়েছে, বাড়িতে কেউ জানে না, সে ওরকমভাবে পড়ে রয়েছে কয়েক ঘন্টা ধরে, তার সিচুয়েশান রীতিমতো ক্রিটিক্যাল, মানে মেডিকেলি যদি আমরা এটাকে দেখি সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশান। যাই হোক, তো উনি যে মুহূর্তে ওম নমঃ শিবায় বলেছে সেই মুহূর্তে মনে হলো যেন সাপটা একটু নড়ে উঠলো, মানে ফনাটা আরও জোরে করে আর কি, মানে আরেকটু ফনাটা তুলে সাপটা রইল। এবং ওই ঝাপসা চোখে উনি যেটুকু দেখেছেন যে ওই সাপটা ওনার আরও কাছে এগিয়ে এসে ওনার কানের কাছে এসে কিছু একটা দেখছে। উনি দেখতে পাচ্ছে যে সাপটা ওনার কানের কাছে এসছে এবং সেই সময় ওনার মনে হচ্ছে যে সাপটা মনে হয় এবার ওনাকে ছোবল মারবে। কিন্তু বিষয়টা হলো একদম উল্টো। সাপটা একবার ওম নমঃ শিবায় বলল এবং ঠিক যে মুহূর্তে ওই ওম নমঃ শিবায় কথাটা ওনার বাবা শুনতে পেলেন সেই মুহূর্তে মনে হলো যেন মানে ঠিক বাজ পড়লে যেরকমভাবে চারিদিকে একটা লাইটনিং হয় ঠিক সেরকম মনে হলো। তখন প্রায় সন্ধে হয়ে গেছে, মানে আলো প্রায় চলেই গেছে, অন্ধকার নেমে আসছে। একটা মনে হলো এরকম বাজ পড়ার মতো একটা বিদ্যুৎ চমকালো এবং ওই মাথার কাছে যে সাপটা ছিল সেই সাপটা ওনার হাতে যেখানটা দুপুরবেলা ওই গাছে উঠে উনি যেখানটায় ছোবল খেয়েছিলেন সাপটা সেইখানেই মনে হলো যেন আস্তে করে মুখটা ঠেকালো। এবং আস্তে করে যে মুহূর্তে মুখটা ঠেকালো উনি দেখছে যে সাপটা মানে কাটছে না, কিন্তু উনি ভাবলেন যে আমাকে তো এবার সাপটা কাটছেই, তো সাপটা কাটছে না, সাপটা যেন কিছু একটা টানছে, মানে ওনার মানে ওই হাত থেকে মনে হচ্ছিল কিছু একটা টানছে, হাতটা মানে উপরের দিকে উঠে উঠে যাচ্ছে। তো ওনার শরীরে তো মানে বিষে একদম মানে বিষাকার হয়ে গেছে, উনি তো নড়তেও পারছে না, কিছু করতেও পারছে না, ওনার মুখ দিয়ে রীতিমতো গাজলা পড়ছে, কিন্তু ওনার ব্রেন কিন্তু সজাগ রয়েছে। এবার উনি ভাবছে যে কী হচ্ছে এটা আমার সাথে, কিছু বুঝতে পারছে না। এবার তখন আবারও ওনার মুখ থেকে ওই জড়িয়েই ওম নমঃ শিবায় আবার বেরিয়ে গেছে এবং তখন সাপটা মনে হলো যেন ওনাকে ছেড়ে দিল, ওই হাতের জায়গাটা ছেড়ে দিল। হাতটা ছাড়ার পরে ওনার না মনে হলো যেন সারা শরীরটা কীরকম যেন একটা ঘাম দিয়ে মনে হলো একটা খুব ঘাম হলো, খুব গরম লেগে হঠাৎ করে শরীরটা এবার ঠান্ডা হয়ে গেল। এবং তখন ওনার চোখে ওই যে ঘোলা দেখছিলেন উনি, সেই ঘোলা ব্যাপারটা চলে গিয়ে চোখের ভিশনটা একদম ক্লিয়ার হয়ে গেল, শরীরে তখনও কোনো জোর নেই। উনি দেখলেন ওই সাপ দুটো মানে একে অপরের সাথে মনে হচ্ছে যেন খেলা করছে বা নাচছে এরকম টাইপের, দুজনে ফনা তুলে ওনার সামনে দিয়ে বারবার পাস করছে, বারবার দুজনে মনে হচ্ছে যেন দুটো সাপ একে অপরের সাথে খেলা করছে, নাচানাচি করছে এবং তারপরে সাপ দুটো দূরে কোথাও চলে গেল এবং তখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে। এবং তার কিছুক্ষণের মধ্যেই উনি বুঝতে পারলেন উনি ওনার হাতটা, যে হাতটা উনি নাড়াতে পারছিলেন না সেই হাতটা মনে হলো যেন উনি এবার নাড়াতে পারছে। এবং যে মুহূর্তে উনি বুঝতে পারলেন যে উনি ওনার হাতটা নাড়াতে সক্ষম হয়েছে, তো এটা উনি বুঝে গেলেন যে ওনার পুরো শরীরটাও এবার মুভ করছে। তো আস্তে আস্তে উনি উঠে বসলেন ওখানে এবং উঠে বসে দেখছেন যে উনি ভাবছে যে আরও কি কোনো সাপ ঠাপ আছে নাকি। ওনার দুটো জুতো ছিল, মানে ওই হাওয়াই চপ্পল টাইপের উনি পরেছিল, সেই জুতোটাও ওখানে পাশে পড়ে রয়েছে। এবার আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে, তবুও যতটুকু আলোয় উনি দেখতে পাচ্ছে। এবার উনি চটিটা পরে উনি ভাবলেন যে না এবার বাইরে অনেক দেরি হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে, শরীরটাও খুব অবসন্ন লাগছে। তো উনি জুতোটা পরে মানে ওই হাওয়াই চপ্পলটা পরে যখন উনি সরে আসতে যাচ্ছেন উনি দেখেন ওনার সামনে একটা সাপ একদম ফনা তুলে দাঁড়িয়ে, সেটা খুব বড় সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। উনি না প্রচণ্ড ভয় পেয়ে যান যে এই আবার আমাকে সাপে কামড়াবে, আবার আমি সাপের খপ্পরে পড়লাম। তো উনি তখন চুপচাপ দাঁড়িয়ে গেছে এবং সাপটার দিকে এক দৃশ্যে তাকিয়ে রয়েছে। তখন ওই সাপটা ওনাকে বলছে যে কি, কোথায় যাচ্ছ, মানে একদম একদম বাংলা ভাষায় নাকি ওনাকে বলছে কি কোথায় যাচ্ছ। এবার উনি না এদিক ওদিক তাকাচ্ছে যে কি কথাটা কে বললো, সাপটা তো নিশ্চয়ই কথা বলতে পারে না, তাহলে কথাটা বললো কে। তো উনি কিছু দেখতে পাচ্ছে না, তো উনি সাপটার দিকে তাকিয়ে বলছে আমি বাড়ি যাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে, আমার মা বাড়িতে খুব আমার জন্য দুশ্চিন্তা করছে, আমি বাড়িতে যাচ্ছি। তখন ওই সাপটা ওনাকে বলে এই যে তুই এই তোর মানে
প্রায় মৃত্যুর সময় তুই দেবাদিদেব মহাদেবের নাম নিলি, তুই ওম নমঃ শিবায় বললি, তাতেই কিন্তু মহাদেব খুব তুষ্ট হয়েছেন এবং আমাকে বলেছেন যে তোর শরীর থেকে এই বিষটা সরিয়ে নেওয়ার জন্য। তাই আমি তোর শরীর থেকে এই বিষটা সরিয়ে নিয়েছি এবং তোর জীবনে অনেক ভালো হবে, অনেক কিছু তুই করবি, তোর অনেক উন্নতি হবে। তো তখন না উনি পুরো অবাক হয়ে গেছে, মানে রীতিমতো থতমত খেয়ে অবাক হয়ে গেছে যে কী বলছে রে বাবা। এবার দেখুন তখন ওনার বয়স কম ছিল, কিন্তু খুব ছোটও তো নয়, তখন সে মোটামুটি মানে সব কিছু বুঝতে ঠুঝতে পারে। তো তখন না সে বলছে যে আমি তো শুনতে পেলাম যে আমার মাথার সামনে কেউ একজন ওম নমঃ শিবায় বলছিল। তখন বলছিস আমিই বলছিলাম, মানে ওই সাপটাই কিন্তু মানে শম্ভুর বাবার হাত থেকে বিষটা টেনে নিয়ে বার করে দিয়েছিল। এবং উনি দেখছেন যে ওনার হাতে যে জায়গাটা ওই ছোবলটা দিয়েছিল সেখানে যে কাটা দাগটা ছিল সেটা মানে আর সামান্য আছে, মনেই হচ্ছে না যে সেখানে কোনো সাপে কেটেছে। তো তখন ওই সাপটা বলছে যে আমি অনেক দিন জানিস তো দুধ খাই না, আমি অনেক দিন দুধ খাই না, তো তুই আমাকে একদিন একটু দুধ দিয়ে যাস। তো ওনার এমনি পশু প্রাণীর প্রতি প্রচণ্ড মায়া ছিল, তো উনি বললেন যে ঠিক আছে, তুমি আমায় জীবন দিয়েছ, আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাবো, আমি যতদিন থাকবো আমি তোমাকে আমার কাছেই রাখবো। তো সাপটা তখন বলে যে তুই আমাকে তোর কাছে রাখতে পারবি? তখন বলছে হ্যাঁ। তখন সাপটা বলছে যে ঠিক আছে, আমরা দুজনে মিলে দেবাদিদেব মহাদেবের নাম করব আর আমি তোর সাথেই থাকবো। তো সেই দিনই উনি ওই সাপটাকে বাড়িতে নিয়ে আসে। তো যথারীতি প্রথম যেদিন এনেছে সাপটাকে বাড়িতে কেউই মানে সে ঘরে ঢুকতে দেবেই না সাপ নিয়ে। তো সে অনেক জোর জবরদস্তি করে সাপটাকে ঘরে আনা হয়েছে এবং ওই সাপটা আনার পর থেকেই কিন্তু তখন উনি জাস্ট ব্যবসাটা শুরু করেছে। খুব বেশি তো তার বয়স না, বাচ্চাই বলা যায়, কিন্তু তারপর থেকে কিন্তু তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। ব্যবসায় অনেক উন্নতি হয়, উনি ব্যবসায় ভালো লাভ করে, পাশে ওই ঘরটা উনি করেন যেখানে আর কি ওই সাপটাকে উনি রাখতেন। এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে নেপালে যে পশুপতিনাথজির মন্দির আছে সেখানেও কিন্তু একটা ইতিহাস আছে, একটা আলাদা তাৎপর্য আছে, যে সমস্ত পশুদের মানে নাথ এবং তিনি তাদের মধ্যে তাদের আর কি দেবতা, তাদের ভগবান। তো এই যারা দেখবেন পশু প্রাণী ভালোবাসে, ভগবানও কিন্তু তাদেরকে খুব পছন্দ করেন। দেবাদিদেব মহাদেব কিন্তু তাকে খুব আশীর্বাদ করেন। এবং ওনার বাবা সত্যিই শিব ঠাকুরের খুব বড় একজন ভক্ত ছিলেন। তিনি প্রত্যেক বছর খুব নিষ্ঠা ভরে শিবরাত্রির ব্রত পালন করতেন। বাড়িতে প্রত্যেক সোমবার উনি শিব ঠাকুরকে জল অর্পণ করতেন, নিরামিষ খাবার খেতেন এবং সত্যি ওনার জীবনে কিন্তু অনেক অনেক উন্নতি হয়েছিল। এবং ওনার বাবা মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে ওই সাপটা কিন্তু মারা গেছিল। এবং সাপটা যখন মারা যায় তখনই ওনার বাবা বলেছিলেন যে আমারও সময় এসেছে। উনি কিন্তু ততটাও অসুস্থ হননি, মানে ওনার বাবা যখন মারা গেছেন তিনি কিন্তু মানে একদম বিছানায় শেষ শয্যায় ছিলেন তা কিন্তু নয়, কিন্তু ওই সাপটা যখন মারা যায় উনি তখন বলেছিলেন যে আমারও সময় এসে গেছে, আমি সেটা জানি। এবং ঠিক তার এক সপ্তাহের মধ্যে উনিও মারা যান। তো এই ছিল সাপ পোষার ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে থাকে সেগুলো কিন্তু আপনারা ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। খুব ভালো থাকবে, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।